আজকে আলোচনার বিষয়ে বৃদ্ধাশ্রম কি বর্তমান যুগের বৃদ্ধ পিতামাতার শেষ আশ্রয়। ঠিক আছে, মাতৃদেবোভব পিতৃদেবোভব আমাদের কালচার, আমাদের সংস্কৃতি এটাই শেখে। কিন্তু বৃদ্ধাশ্রম কি আমাদের শেষ আশ্রয়? আইডিয়ালি এটা না, বাট রিয়েলিটি নিয়ে আজকে কিছু স্ট্যাটিস্টিক্স দেব আপনাদেরকে। দেওয়ার আগে আমি বলবো বার্ধক্য এটা কি। বার্ধক্য জীবনের একটা স্টেজ। আমাদের জীবনের অনেকগুলো স্তর আছে, যেমন লার্নার, আমরা ছোটবেলায় আমাদেরকে বাবা মা দেখাশোনা করে, লার্নার। দেন আর্নার থেকে আমরা চলে যাই পার্টনার, পার্টনার থেকে আমরা চলে যাই প্রোভাইড। আমরা প্রোভাইড করি আমাদের ফ্যামিলির সমস্ত যারা সদস্য। প্রোভাইডার থেকে আমরা নেক্সট স্টেজ যেটা জীবনের, সেটা হলো এমটি নেস্টার। এমটি নেস্টার মানে সাপোজ 50-55 ইয়ার্স বয়সের পরে আমাদের ছেলেমেয়েরা জীবনে স্ট্যাবল হয়ে যায়, ওরা নিজের জীবন তৈরি করতে ব্যস্ত হয়ে যায়, আর আমাদের বাড়িটা এমটি হয়ে যায়। পাখির বাসা, আমাদের সমস্ত বাচ্চারা চলে যায়, এমটি হয়ে যায়। আর 60-65 বয়সে আমরা বৃদ্ধ হয়ে যাই। আর যখন আমরা বৃদ্ধ হই তখন আমাদের কাছে তিনটা রাস্তায় খোলা থাকে, and there will be no fourth route. আমি যেহেতু ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছি এবং এটাই ডিল করি আমার লাস্ট 32 ইয়ার্স, তো ফাইন্যান্সটা আমার কথাতে চলে আসে। তো আমাদের তিনটা রাস্তা, যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন তিনটা রাস্তায় খোলা থাকে। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হলো ডিগনিটি, অটোনমি। আমি এক পয়সার জন্য কারো কাছে দায়বদ্ধ থাকবো। অনেকে আমরা শুধু ইন্ডিপেন্ডেন্ট থাকি না, আমরা কন্ট্রিবিউটও করি। সো এটা একটা স্টেজ হতে পারে আফটার 60, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই। সেকেন্ড হলো ডিপেন্ডেন্ট। আমরা ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারি ফ্যামিলি মেম্বারদের উপরে, ছেলে মেয়েদের উপরে, অথবা চ্যারিটিতে আমরা ডিপেন্ড হয়ে যেতে পারি। আর থার্ড অপশন ইজ আমরা আবার কাজ করব, আমরা আবার ইনকাম করব। আমরা ফাইন্যান্সে বলি ইমোশনাল সাপোর্ট সবাই দিতে পারে, বাট ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা অনেক বক্তব্য বলতে পারি। The reality is জীবনে ফাইন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আবার কাজ করি। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেব। এটা হেল্প পেজ ইন্ডিয়া স্টাডি অন এল্ডার্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে বলবো, ইন্ডিয়াতে আজকে যারা 60 ইয়ার্সের উপরে 42% felt disrespected। 100 জনের মধ্যে 42 জন বৃদ্ধ পিতামা disrespected।
37.8%. ঠিক আছে, 37.8% are heavily abused. India 28.2% neglect. Economic abuse. Economic abuse মানে আমরা সবাই অমিতাভ বচ্চনের বাগবান সিনেমা দেখেছিলাম, যেখানে অমিতাভজি বাচ্চাকে ছেলেকে বলছেন যে আমার চশমাটা ভেঙে গেছে, তুমি আসার সময় একটা চশমা নিয়ে আসবে, আমি পেপার করতে পারি। ছেলে বলল আমার এই মাসে সময় হবে, এই মাসে সম্ভব হবে। সো দ্যাট ইজ ইকোনমিক অ্যাবিউজ। আর সবচেয়ে বড় কথা, এই যে অ্যাবিউজ হয় ইন্ডিয়াতে, sons and daughter-in-law are abusers. এটা হেল্পেজ ইন্ডিয়ার পেজ থেকে নেওয়া। পাঁচ নম্বর বলছে 53.4% of elders took no action when faced with abuse. ওরা কোনো অ্যাকশন নিতে পারে 53%. The main context of abuse was property. Property main context abuse was. And 7 number बहुत important in terms of finance. 72% of abuse felt regular income the only way to escape abuse. Regular income যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো আমি abuse হতাম। কারা বলছে 72% elders. Now বার্ধক্যটা আবার বলি কি হতে পারে। Number 1, for some it is a movement from pressure cooker to easy chair. আমার জীবনে যে প্রেসার ছিল যখন আমি প্রোভাইডার ছিলাম, আমার বার্ধক্যটা আমি সেখান থেকে পরিবর্তন করলাম একটা ইজি চেয়ার। বাট ফর সাম, কিছু মানুষের, ফর মেনি ইট ইজ এ মুভমেন্ট ফ্রম প্রেসার কুকার টু ফ্রাইং প্যান। খুব বেশি মানুষের জন্য বার্ধক্যটা প্রেসার কুকার থেকে ফ্রাইং প্যানে চলে। একটা গল্প, সত্যি গল্প। আমি খুব সরি কারো পার্সোনাল জীবন নিয়ে কথা বলাটা আমার ঠিক হবে না, কিন্তু প্রাসঙ্গিকভাবে সবার থেকে পারমিশন নিয়ে একজন ভদ্রলোকের সত্যি ঘটনা আজকে আপনারা সবাই দেখেছেন যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা সবসময় একটা শেয়ারিং আসতো দিল্লির বার্ধক্যদের উপরে একটা ভিডিও, অনেকদিন এটা চলত। সেখানে একদিন দেখালো একজন ভদ্রলোক একজন বিখ্যাত কি বলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একজন টপ এক্সিকিউটিভ, ওনার নাম PM সহায়। ওনাকে যখন প্রোগ্রামটা দেখায়, প্রোগ্রামটার হেডিংস থাকে দ্য পারফেক্ট ম্যান। এই ভদ্রলোক ওনার জীবনের সমস্ত টাকা দিয়ে ওনার ছেলেকে চার্টার অ্যাকাউন্টেন্সি পাস করে, ওনাকে একটা চেম্বার খুলে দেওয়া হয় ছেলের জন্য, আর মেয়েকে বিয়ে দেন উনি। আপনার যা ইনকাম ছিল, যা প্রভিডেন্ট ফান্ড ছিল, তাতে ছেলে মেয়ের ব্যবস্থা করে দেন। কিন্তু ছেলে একদিন হঠাৎ বললো যে আমি বাহারিন চলে যাব। তো বাহারিন চলে যাব, তো বাবা, বৃদ্ধ বাবা, ওনার কাছে আর কিছু বলার নেই, যে ক্যাপাসিটি ওনার কাছে ছিল না, উনি রাজি হয়ে গেলেন।
এবং বাহরিন যাওয়ার পরে ওই ছেলের আর কোনো সন্ধান পাওয়া যায় না। আর যে মেয়েকে উনি বিয়ে দিলেন, গ্র্যান্ড অস্পিশিয়াস ম্যারেজ, ওই মেয়েটার জীবনটাও ভালো হলো না, একটা বাচ্চা নিয়ে আবার বাবার কাছে চলে এসে আপনার এই 65-70 উনি কিছুদিন চালালেন। তারপর রিয়েলিটি ওনার টাকার দরকার। হ্যাঁ, শোনা যায় না? বৃদ্ধ নিয়ে যখন কথা বলে খুব ইমোশনাল হয়ে যায়। আমার একটা ছোট ম্যাগাজিন আছে, আজকে থেকে 10 বছর আগে এটা জন্ম হয়েছিল, লাইফ এ প্রমিস। আমার একটা ইচ্ছা ছিল কি আমি কিছু লিখব, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিভাবে করতে হয়, স্পেশালি বৃদ্ধদের জীবনে যাতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না হয়। এটা আমার একটা ছোট নিজের মিডিয়া, এটা দিয়ে আমি কথা বলবো। ফরচুনেটলি অনেক বড় বড় রাইটাররা, ইকোনমিস্টরা, অনেক কোম্পানির সিইও, ফর্টিসের ডাইরেক্টর, উনিও আমার ম্যাগাজিনে লেখা শুরু করলেন। এবং আমি দেখলাম এখানে সার্ভিসিং অফ হিউম্যানিটি। তো আমরা ভগবানকে সার্ভিস দিতে পারি না, আমি ভাবি সার্ভিস আমরা মানুষকে দিতে পারি। সো ওই প্রয়াস থেকে আমি চেষ্টা করি। আর দিদিরা যখন বললেন তোমাকে বলতে হবে, আমি কখনো এরকম পাবলিক স্পিকিং করিনি, আমার অভ্যাস নেই। দ্য সাবজেক্ট ইজ সো নাইস। আজকের ডেটে এত রিয়েলিটি সাবজেক্টটা, তাই ভাবলাম না আমার যে একটা উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা হয়তো আমার একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলাম। তো যাই হোক, পিএম সহায়ক কথাতে আসি। পিএম সহায়ক উনি থাকতেন হরিয়ানার রওহটক একটা জায়গা। তো সবাই জানতো যে উনি একটা বিশাল এক্সিকিউটিভ, তো কিন্তু ওনার কাছে ফান্ড নেই। মেয়েকে দেখা, মিসেসকে দেখা, মেয়ের বাচ্চাকে দেখা। উনি কি করতেন, ডেইলি 11টা 11:30টার সময় দিনের বেলা উনি খুব সুন্দর ড্রেস করে উনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আর ডেইলি লোকালে উনি দিল্লিতে আসতেন। কনট প্লেসে একটা দোকান থেকে উনি ছোট ছোট পুতুল কিনতেন, পপেট কিনতেন, আর কনট প্লেসে উনি হকারি করতেন। কনট প্লেসে উনি হকারি করতেন। আর একটা দোকান ফিক্স ছিল, ওখান থেকে একটা লাল চা, দুটো টাইগার বিস্কুট ওনাকে দিতেন। আর লাস্ট ওই দিনের লাস্ট লোকেলে উনি আবার রওহটক ফিরে যেতেন। যাদেরকে উনি মানুষ করেছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়েছেন, মেয়েকে বিয়ে দিয়েছিলেন বহুত আশা নিয়ে। জীবনটা রিয়েলিটিটা অন্যরকম। আমি জানি না আজকের ডেটে ওনার কি অবস্থা, কিন্তু ওনার জীবন নিয়ে আমরা প্রচুর রিসার্চ করেছি। কেন এরকম হলো, কেন এই পজিশনে উনি চলে গেলেন, আজকের প্ল্যাটফর্ম এটা না। তো আমি জাস্ট ফর মেনি ইজ এ মুভমেন্ট ফ্রম প্রেসার কুকার টু ফ্রাইং প্যান। ওনার জীবনটা একটা ফ্রাইং প্যানে চলে। For some it is a movement from pressure cooker to pleasure cooker. কিছু মানুষের জন্য প্লেজার কুকার। For many it is a movement to where don't know. আমরা ম্যাক্সিমাম মানুষ, আমরা যখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে কথা বলি, আমরা ম্যাক্সিমাম মানুষকে দেখি আমার জীবনটা কেমন হবে, রিটায়ারমেন্টটা কেমন হবে, ওল্ড এজ কিভাবে কাটাবো, আমাদের কোনো প্ল্যানিং থাকে না। আল্লাহকে দোয়া, ভগবানের ভরসা। তো আজকের ডেটে এটাও অনেক প্রাসঙ্গিক যে আজকের ডেটে আমরা ভবিষ্যৎটা কিভাবে কাটাবো এটাও তৈরি করে দিতে হবে।
It is a old age passion to passion. একটা প্যাশন থেকে আরেকটা প্যাশনে চলে যেত। তো এটা ভেরি আইডিয়াল। কিন্তু আমার একটা স্বপ্ন যে বার্ধক্যটা এমন হওয়া উচিত, আমার একটা চেয়ার থাকবে যেখানে পাখা থাকবে, আমি যেখানে চাই ওখানেই উড়ে যাব। যাই হোক, আবার বলি, বার্ধক্যতে আমাদের কি কি দরকার? আমরা ফিজিক্যালি অ্যাজাইল থাকবো, আমাদের অ্যাসোসিয়েশন থাকবে, আমরা মানুষের সাথে কথা বলবো, সবার সাথে সুখ দুঃখ শেয়ার করব। আবার আমি অটোনোমাস হব, আমি আমার ডিসিশন, যে কোনো ডিসিশন সবার সাথে কথা বলবো, কিন্তু ডিসিশন আই উইল টেক। আর আমার অ্যাফিলিয়েশন থাকবে। যদি এইগুলো চাই, তাহলে মেইন থিং ইজ অ্যাডিকুয়েট মানি। আমার অনেক টাকার দরকার হবে। সো অ্যাডিকুয়েট মানি, মানি ইজ নট এভরিথিং, বাট ফর এভরিথিং উই নিড মানি। সো আমার বার্ধক্যটা তখনই ফুলফিল হবে যদি আমার কাছে এই পাঁচটা জিনিস থাকে। অ্যাজাইল, ফিজিক্যালি আমি ভেরি ফিট, হয়তো মিসেসকে সাইকেলে নিয়ে ঘুরবো, এরকমও হতে পারে। আমার অ্যাসোসিয়েশন থাকবে, আমি অটোনোমাস, অটোনমি, আমি ডিগনিটি নিয়ে থাকবো, আমার অ্যাফিলিয়েশন থাকবে, আমার অ্যাডিকুয়েট মানি থাকবে। কিন্তু এটা কি সম্ভব? আপনাদের উপরে রাখলাম। এখন আমি ভাবি, আমরা চিলড্রেনের উপরে যদি রিলাই করি, কোথায় কোথায় অসুবিধা হতে পারে। আজকে নাম্বার 1, টেরেস্ট্রিয়াল ডিস্টেন্স বিটুইন চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস। আজকে থেকে চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস এর মধ্যে একটা টেরেস্ট্রিয়াল ডিস্টেন্স হয়ে গেছে। ভালো কি খারাপ না পরে কথা, বাট রিয়ালিটি ইজ দ্যাট। কালচারাল গ্যাপ বিটুইন চিলড্রেনস ফ্যামিলি অ্যান্ড এল্ডার্স। আজকে থেকে কালচারাল ডিফারেন্সটাও চিলড্রেন আর এল্ডার্স এর মধ্যে চলে এসেছে। Other responsibilities that children may not feel important. বাচ্চারা একটু ভাবতে পারে অন্য জিনিসগুলো আমার কাছে তো ইম্পর্টেন্ট না, ভালো কি খারাপ, সত্যি কি অসত্যি, এটা পরে। আজকের ক্ষেত্রে বাচ্চাদেরও বিজনেস, জব ইনসিকিউর, সিকিউরিটি নেই, আমি ওখানে গিয়ে এক্সট্রা একটা বার্ডেন হবো কিনা। The gap between income, expansion and aspiration of the children. Childrenদের ওদের জীবনের একটা অ্যাসপিরেশন আছে, ওদের ইনকাম, ওদের এক্সপেন্সের ব্যাপার আছে। ওখানে আমি যদি যাই অ্যাজ এ ওল্ড ফাদার অ্যান্ড মাদার, ওনার বাচ্চারও শেয়ার কি আমি নেব? Children too busy with their jobs and profession. ওদের জব, ওদের প্রফেশন নিয়ে চিলড্রেনরা অনেক বিজি। আমি রিয়েলিটির কথাই বলবো। একটা স্ট্যাটিস্টিক্স আবার দেব, যে স্ট্যাটিস্টিক্সটা আমেরিকান ব্যুরো অফ লেবার অফ রিটায়ার্ড পিপল হু স্টার্টেড ওয়ার্কিং এট দ্য এজ 25 বাই এজ 65, যারা 25 বছর থেকে ইনকাম শুরু করলো, ওদের 65 এর কি পজিশন? আমেরিকার মতো জায়গায় 1% were wealthy, মাত্র 1% wealthy, 4% were maintaining their standard of living, ওদের same standard of living maintain করতে পারছে only 4%, 23% were still working, cannot quit, ওরা আবার কাজ শুরু করলো, ওরা কাজ ছাড়তে পারছে না, 9% were dead, and সবচেয়ে অ্যালার্মিং, আমেরিকার মতো জায়গাতে 63% were dependent on children and charity. আমি প্রথমে বললাম যে ইন্ডিয়াতে 72%
population, old age population are abused. আর আমেরিকাতে বলছে 63% were dependent on children and charity. আমরা যদি চিলড্রেন এন্ড চ্যারিটির উপরে ডিপেন্ড করে যাই, তাহলে আমাদের জীবনটা অনেক দুঃখের হতে পারে। তো আজকের যে প্রসঙ্গ বৃদ্ধাশ্রম বলতে আমরা একটা দুঃখী পিকচার আমাদের কাছে আসে। তো কিছুদিন আগে আমি একটা মানসিক একটা যন্ত্রণাতে ছিলাম। তো আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করি। উনি বললেন যে তোমার যন্ত্রণাটা, তোমার প্রেশারটা তুমি কমাতে পারো if you accept the reality. আমি যদি আজকের বৃদ্ধাশ্রমের কনসেপ্টটাকে অন্যভাবে দেখি, যেটা হয়তো আমাদের সমাজের একটা আশীর্বাদ, যারা রিয়েলিটি কোনো কারণে আজকের ডেটে অসহায়, তাদের থাকার একটা ব্যবস্থা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে সঙ্গ দেওয়া, তাদেরকে সময়ে সময়ে শারীরিক যে চিকিৎসা এটা দেওয়া, ওই জায়গাতে দাঁড়িয়ে আমি বলতে পারি যেটা আজকের ডেটে, আজকের সময় একটা আশীর্বাদের মতো। ইন্ডিয়াতে আবার বলি 72% আর ভার্বালি অ্যাবিউজড। আর ইন্ডিয়ার পপুলেশন, বার্ধক্যের পপুলেশন 140 কোটি মানুষের মধ্যে 10% আর অ্যাবাভ 60-65 ইয়ার্স। তার মানে 14 কোটি মানুষ কি বলে এই যন্ত্রণাতে আছে, এবং ডিউ টু ল্যাক অফ ফাইন্যান্স ওরা কোনো স্টেপ নিতে পারে। তো দিদি আমাকে সময়ের কথা বলছেন, সময়টা প্রায় শেষ। আমি দুটো গল্প বলবো ভেবেছিলাম, সত্যি ঘটনা। আমাকে দুটো জায়গায় একটা বলতে পারমিশন দাও, না বললে কি আছে, আজকে আমি যে বক্তব্যটাকে আমি স্যাটিসফাইড হবো না। স্যার জানবেন না, স্যার মানুষ চৌধুরী স্যার একজন ভদ্রমহিলা, ওনার নাম আবার বলি, আমি পার্সোনাল একজনের লাইফের কথা বলছি। ওনার নাম ছিল মঙ্গলা ভার্মা। গান্ধীজির আদর্শে বিশ্বাসী ওই ফ্যামিলির একমাত্র মেয়ে মঙ্গলা ভার্মা, যিনি ছিলেন মোরারজি দেশাই ক্যাবিনেটের একজন মন্ত্রী রবি ভার্মার ওয়াইফ। 17 বছর বয়সে ওনার বিয়ে হয়ে যায় রবি ভার্মার সাথে। ওনার বিয়েতে পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন। উনি ভেবেছিলেন জীবনটা অনেক সুন্দর হবে, কিন্তু 10 বছর পরে ওনার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু উনি অদম্য ছিলেন, উনি ফ্রাস্ট্রেটেড হননি। উনি পড়াশোনা শুরু করলেন, বিএ পাস করলেন, এমএ করলেন, এমএড করলেন, আর হাতে নিলেন স্কুল ডাস্টার, চক আর পেন। হয়ে গেলেন একটা স্কুলের টিচার। 35 বছর উনি পড়াশোনা করালেন, অনেক স্টুডেন্টের জীবন গড়ে দিলেন। কিন্তু 35 বছর পরে উনি যখন নিজের চাকরি থেকে রিটায়ার হলেন, তখন ওনার কাছে কোনো ফান্ড ছিল না। আর ওনার হাজবেন্ডের যে পেনশন আসতো, ওই পেনশনটা ওনার দ্বিতীয় স্ত্রী নিয়ে নিত। ছেলেমেয়েরা ওনাকে পরিত্যক্ত করে দিল। ওনার কাছে আর কোনো উপায় ছিল না। ওই সময় কেরালার নিয়ান্তে গ্রাম বলে একটা জায়গায় উনি বৃদ্ধাশ্রমে চলে গেলেন। সর্বহারা, আত্মমর্যাদাহীন একটা ভদ্রমহিলা ওই বৃদ্ধাশ্রমে ওনার মর্যাদা ফিরে পেল। সবাই ওনাকে ভালোবাসা শুরু করলো, সবাই ওনাকে অ্যাসোসিয়েশন দিল, ওনাকে শুনতে চেষ্টা করলো, ওনাকে বুঝতে চেষ্টা করলো, ওনার
বিপদে ওরা সহায়তা করে। 87 এইজে ওনার ক্যান্সার ডিটেক্ট এবং আলটিমেটলি উনি মারা যান ছেলে মেয়েদের কোলে নয়, বাড়িতে নয়, বৃদ্ধাশ্রমে। যারা ওনাকে সাহায্য করার কথা ছিল ওরা করেনি, আর যারা কেউ না ওনাকে আপন করে নিয়েছিল। তো এই গল্পটা, এরকম প্রচুর গল্প আছে যাদের জীবন নিয়ে আমি রিসার্চ করেছি। এটা একটা আইন, সমাজের আইন, এটা একটা শিহরণ দিল সমাজকে, যে ওই জায়গাটা একটা পরিত্যক্ত জায়গা নয়, একটা দুঃখের জায়গা নয়। হয়তো জীবনের কোনো একটা কারণে, কোনো একটা অ্যাক্সিডেন্টে ওটাই আমার আশীর্বাদ হয়ে যেতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ।